চলুন তাহলে এবার যাওয়া যাক সেই ভূত কি বাউড়ি বা ভূতকোর সামনে। ভয় পাবেন না কিন্তু, হ্যাঁ, এখন দিনের বেলায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাপরে বাপ, ভয়ঙ্কর অবস্থা এখানটায়। গুড মর্নিং, আমি সঞ্জু সুর আর আপনারা দেখছেন জাস্ট ট্রাভেল ভোড়াই, আমার ইউটিউব চ্যানেল। যে ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আমি রাজস্থানের যে সোলো বাইক ট্রিপ করছি, সেই বাইক ট্রিপের বিভিন্ন এলাকার ছবি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। মূলত অফবিট ডেস্টিনেশন যেগুলো রয়েছে সেই জায়গাগুলোর ছবি আপনাদেরকে আমি তুলে ধরছি আপনাদের সামনে। আজকে আরেকটা নতুন জায়গায় নতুন ডেস্টিনেশন, সেখানে বেরোবো। এই মুহূর্তে আমি আছি যোধপুর শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে গ্রামের মধ্যে, রাজস্থানী গ্রামের মধ্যে, ট্র্যাডিশনাল একটা গ্রামে যাব। সেখানকার কি খবর, কেন আমি সেখানে যাব, সেই সমস্ত কিছু আজকের আমার এই ভিডিওতে থাকবে। তাই দেরি না করে বেরিয়ে পড়ি। আমার গাড়ি ফুল স্টার্ট করা হয়ে গিয়েছে, ফুল স্টার্ট কমপ্লিট। যেহেতু আজকে রাত্রিবেলা ফিরে এসে এখানেই থাকবো, তাই লাগেজ আর কিছু নেইনি, শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি। আর আমার এখানকার স্টে হচ্ছে এইটা। গতকাল আমি জয়সলমীর থেকে এই হোটেল ঘুমারে এসে পৌঁছাই। এটা রাজস্থান ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা হোটেল, অর্থাৎ আরটিডিসির হোটেল। যোধপুর স্টেশন থেকে খুব কাছে এই হোটেলটি, এবং বেশ বড় জায়গা নিয়ে রয়েছে এই হোটেল। প্রাইসও রিজনেবল। এখানে আপনারা অবশ্যই থাকতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আর আরটিডিসির ওয়েবসাইটে গেলে তো আপনারা সমস্ত কিছু খবর পেয়ে যাবেন। যাই হোক, আর দেরি করবো না, 9টা বেজে গেছে, 9:05 বাজে সম্ভবত। এবার আবার বেরিয়ে পড়ার পালা। নতুন ডেস্টিনেশন, নতুন গল্প, সঙ্গে থাকুন আজকের এই ভিডিওতে। চলুন আজ আপনাদের নিয়ে যাই এমন এক জায়গায়, যে জায়গার ছবি বা গল্প আপনারা এর আগে কোনো বাংলা ভাষার ট্রাভেল ব্লগে দেখেননি। আজ আমার ডেস্টিনেশন যোধপুর শহর থেকে প্রায় 85-90 কিলোমিটার দক্ষিণে রাজস্থানের একটি গ্রাম, যে গ্রামটি একাধারে অখ্যাত, বিখ্যাত এবং কুখ্যাত। কেন এই তিনটি বিশেষণ একসঙ্গে ব্যবহার করলাম, সেই গল্পই আজ আপনাদের শোনাবো। তার আগে যোধপুর শহর ছেড়ে বের হতে হবে। আড়মোড়া ভেঙে কর্মচঞ্চল হচ্ছে সকালের যোধপুর। তবে এত বড় একটা শহরের ট্রাফিক ব্যবস্থা কিন্তু একদমই খারাপ। সিগন্যাল ব্যবস্থা একটা আছে বটে, কিন্তু সিগন্যাল মানার কেউ নেই। দেখুন দেখুন, যে যেদিক দিয়ে যেমনভাবে পারে ঢুকে পড়ছে। ওই যে সিগন্যালে হলুদ আলো জ্বলে রয়েছে, এই একটা বিষয়ে কিন্তু কলকাতা সারা দেশের নিরিখে সেরা। এদিকে গুগল ম্যাপ তার ফর্মে চলে এসেছে। যে কোনো বড় শহরে ঢুকলেই দেখছি গুগল সুন্দরী আমাকে রাস্তাগুলি দিতে থাকে, ফলে রাস্তার মানুষই ভরসা। কিন্তু এখানে যাকেই জিজ্ঞাসা করছি সেই বলছে সামনে যেতে। আগে বড়ো করতে করতে এসে পৌঁছলাম মাতাকা থান পুলিশ কমিশনারেটের সামনে। সেখানেও আমাকে আগে যাওয়ার পরামর্শ দিচ্ছিলেন এক পুলিশ কর্মী, কিন্তু সেই সময়ই পাশের চায়ের দোকানদার এগিয়ে এলেন। ওই যে তিনি আমাকে বললেন যে আমি ভুল পথে চলে এসেছি, আমাকে উল্টো দিকের ব্রিজ ধরতে হবে। অবশেষে সঠিক রাস্তায় পৌঁছালাম। এবার গব্বরকে ব্রেকফাস্ট করাতে হবে, সেই সঙ্গে টায়ার দুটোর প্রেশারও একটু চেক করে নিতে হবে। ব্রেকফাস্টেই গব্বরকে ভরপেট খাইয়ে নিলাম। বিল হলো প্রায় 1180 টাকা। এবার টায়ার প্রেশার মেপেই বেরিয়ে পড়লাম।
ঘণ্টাখানেকেরও বেশি হাইওয়ে দিয়ে চালানোর পর এবার চলে এসেছি রাজস্থানের গ্রামাঞ্চলে। ও, আপনাদের তো এখনো বলাই হয়নি যে আজ আমি রাজস্থানের কোন অফবিট ডেস্টিনেশনে যাচ্ছি। আমি যাচ্ছি যোধপুর থেকে প্রায় 85-90 কিলোমিটার দক্ষিণে বিলারা তহসিলের অন্তর্গত রামসি গাঁও বা রানসি ভিলেজে। এপিসোডের শুরুতেই আপনাদের বলেছিলাম না যে একটি আপাত, অখ্যাত, বিখ্যাত এবং কুখ্যাত গ্রামে যাচ্ছি। এবার বলি যোধপুর শহরটা এক্সপ্লোর না করে কেন আমি এই অজানা অচেনা গ্রামের দিকে আসলাম। প্রথমে যখন এই গ্রামটার কথা জানতে পারি তখন অবশ্য কুখ্যাতিটাই জেনেছিলাম, যদিও পরে এর বিখ্যাত হওয়ার কারণটা জানতে পারি একেবারে গ্রামে পৌঁছে। প্রায় 8,500 মানুষের বাস এই গ্রাম পঞ্চায়েত এলাকায়। চাষাবাদ ছাড়াও লাইমস্টোন এখানকার একটা অন্যতম অর্থ উপার্জনের জায়গা। এই গ্রামটা আমার বা আপনার কাছে ততটা পরিচিত না হলেও বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে কিন্তু এই গ্রামের যথেষ্ট পরিচিতি আছে, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন ডিরেক্টরদের কাছে। আর পরিচিতি আছে সলমান খান থেকে শুরু করে রবীন্দ্র জাদেজার মতো বেশ কিছু সেলিব্রিটিদের কাছে। এই পরিচিতি বা বিখ্যাত হওয়ার কারণ হলো ঘোড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঘোড়া, পিওর মারোয়ারি হর্স। বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা সাউথের ফিল্ম, যেসব ছবিতে ঘোড়া ব্যবহার করা হয় সেই সব ঘোড়ার সাপ্লাই আসে এই গ্রাম থেকে, একমাত্র এই গ্রাম থেকে। বিশেষ করে এই গ্রামের যিনি প্রধান সেই সম্পদজির একটা বড় ঘোড়ার আস্তাবল রয়েছে। এছাড়াও এই এলাকার বেশ কিছু মানুষ তারা এই ঘোড়ার প্রজনন এবং সংরক্ষণের কাজ করেন। এখানকার ঘোড়ার জন্য যেমন এই গ্রামটা বিখ্যাত, ঠিক তেমনি এই গ্রামের একটা কুয়ো বা স্টেপ ওয়েলের জন্য গ্রামটার অনেক কুখ্যাতি আছে। যে কুখ্যাতির কথা শুনেই মূলত আমার এই গ্রামের দিকে আসা। এই গ্রামেই রয়েছে রাজস্থানের অন্যতম কুখ্যাত স্টেপ ওয়েল, যা ভূত কি বাউরি নামে বিখ্যাত। এই বাউরি বা বাউলি শব্দের অর্থ হচ্ছে কুয়ো বা স্টেপ ওয়েল। মূলত সেই ভূতের কুয়ো দেখার জন্যই আমি এত দূর এসেছি। মনে হচ্ছে কাছাকাছি পৌঁছে গিয়েছি, কিন্তু যে স্টেপ ওয়েলের খোঁজ করছি তার এক্স্যাক্ট লোকেশন বুঝতে পারছি না। এই ভদ্রলোকের কাছে জানতে চাইলাম, উনি আমাকে শুধু বুঝিয়ে দিলেন না, আমার সঙ্গে চললেন এক্স্যাক্ট লোকেশন বা ওই হাবিলিটা দেখিয়ে দিতে। এই ভদ্রলোকই বললেন যে ঠাকুর জয় সিং এর বংশধরই এখনো এই এলাকার পঞ্চায়েত প্রধান। সামনেই রয়েছে তার হাভেলি। হাভেলির বাইরে এই যে মূর্তিটা রয়েছে এটাই হলো ঠাকুর জয় সিং এর মূর্তি। ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে আমি এগিয়ে গেলাম হাভেলির দিকে। ঠাকুর জয় সিং এর রাজত্বকালের সম্বন্ধে সঠিক কোনো ধারণা নেই, তবে এই হাভেলি এবং হাভেলির ভিতরে থাকা একটি বিখ্যাত এবং একটি কুখ্যাত জিনিসের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাবো। চলুন ভিতরে ঢুকি। ভিতরে ঢুকতে গিয়ে প্রথমেই যে মানুষটি সামনে এসে দাঁড়ালেন তিনি হলেন এই হাভেলির বর্তমান মালিক তথা এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পদজি। ভদ্রলোকের গাম্ভীর্যপূর্ণ অথচ মার্জিত ব্যবহার সম্ভ্রম জাগায়, তবে শেষে এই ভদ্রলোকেরই কিছুটা দুর্ব্যবহারের শিকার আমাকে হতে হয়েছিল। বিষয়টা পরে বলছি। সামনে এই যে ঘোড়া দেখছেন এগুলো হলো সব মারোয়ারি ঘোড়া। ভারতে একমাত্র এই অঞ্চলেই এইসব মারোয়ারি ঘোড়ার প্রজনন ও সংরক্ষণ করা হয়। হাজার বছর ধরে রাজপুত যুদ্ধে এই মারোয়ারি ঘোড়ারই তো ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময়। সলমান খান থেকে শুরু করে ধর্মেন্দ্র, রবি কিষান, জ্যাকি শ্রফ, রণদীপ হুডা, রবীন্দ্র জাদেজা এরা সকলেই প্রায় এই এলাকা থেকে ঘোড়া কেনেন। এমনই এই ঘোড়ার জনপ্রিয়তা। এবার যে ভূত কি বাউরির কথা বারবার বলছিলাম, সেই ভূত কি বাউরি বা ভূত কুয়ো, সেই ভূত কুয়োর সামনে নিয়ে যাব, যেটা মূলত যোধপুরের সেই সময়কার রাজা ঠাকুর জয় সিং এবং তার সঙ্গে এক ভূতের লড়াই বলুন বা সেই ভূতের সঙ্গে তার সখ্যতা তৈরি হওয়া বলুন বা ঠাকুর জয় সিং এর সঙ্গে ভূতের কনফ্রন্টেশন বলুন, যাই বলুন না কেন, সেই গল্প
ভূত কি করেছিল, ঠাকুর জয় সিং কি করেছিলেন, সেই গল্প এবং সেই কুয়ো। চলুন তাহলে এবার যাওয়া যাক সেই ভূত কি বাউরি বা ভূতকোর সামনে। ভয় পাবেন না কিন্তু, হ্যাঁ, এখন দিনের বেলায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি অবস্থা এখানটায়, এবার গল্পটা বলা যাক। এই ভূতকোর যে মূল গল্পটা সেটা হচ্ছে আজ থেকে অনেক কাল আগেকার কথা। তখন যোধপুরের রাজা ছিলেন ঠাকুর জয়। একদিন যোধপুর থেকে অনেক দূরে কোনো একটা জায়গা থেকে ফিরছিলেন যোধপুরে, তার রাজধানীতে ফিরছিলেন। ফেরার পথে এই রনসিগাঁও, RANSI রনসিগাঁও, এই গ্রামের কাছে আসার পরে তিনি একটা পুকুর দেখতে পান। সেই তার খুব তেষ্টা পেয়েছিল এবং তার যে ঘোড়া ছিল সেই ঘোড়াকে জল খাওয়াবার ব্যাপার ছিল। তো তিনি সেই এদিকে সন্দেহ নেমে আসছিল, তো তিনি সেখানে ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে পড়েন জল খাওয়ার উদ্দেশ্যে। এবার যেটা হয়, তিনি পুকুরে জল খেতে যান, নিজের ঘোড়াকে জল খাওয়ান, কিন্তু তিনি শুনতে পান কাছেই একটা ঝোপ থেকে কেউ তাকে আওয়াজ দিচ্ছে। আমি বলছি গল্পটা আমার এখন গুজবাম্পস হচ্ছে। যাই হোক, পাশের একটা ঝোপ থেকে কেউ তাকে আওয়াজ দিচ্ছে এবং তার কাছে জল খেতে চাইছে। তো তিনি তখন বলেন যে আপনি কে আছেন, বাইরে আসুন, জল খেতে চাইছেন তো নিজে জল খান। তখন দেখা যায় যে একটি অশরীরী আত্মা, ভূত, সে ওই ঠাকুর জয় সিংয়ের কাছে চলে আসেন এবং তিনি বলেন, সেই ভূতটি বলে যে এই পুকুর থেকে আমি জল খেতে পারবো না, আমার অভিশাপ রয়েছে, আপনি যদি আমাকে একটু জল খাওয়ার ব্যবস্থা করে দেন। তো ঠাকুর জয় সিং তখন তাকে জল খাওয়ার ব্যবস্থা করে দেয়। এই জায়গাটাতে আরেকটা গল্প আছে যে ভূতের সঙ্গে যখন ঠাকুর জয় সিং ওই পুকুর থেকে জল খাওয়ার কথা ভাবেন, সেই সময় ভূতের সঙ্গে একটা বাকবিতণ্ডা হয়। ভূত তাকে জল খেতে দেবে না বলে এবং ঠাকুর জয় সিং বলেন আমি খাবো, এবং সেই সময় এই ভূতের সঙ্গে ঠাকুর জয় সিংয়ের একটা কুস্তি হয়েছিল। তো যাই হোক, কুস্তিতে ভূতকে পরাস্ত করেন ঠাকুর জয় সিং, অথবা আগের যে গল্পটা ছিল যে ঠাকুর জয় সিং ভূতকে জল খাওয়ার ব্যবস্থা করে দেন। এবার ভূত সে ঠাকুরের এই ব্যবহারে বা ঠাকুরের কাছে পরাস্ত হয়ে, দুটোর যে কোনো একটাই হোক না কেন, ঠাকুরকে বলেন যে প্রসন্ন হন এবং ঠাকুর জয় সিংকে বলেন যে আপনি যা চাইবেন আমি আপনার জন্য তাই করতে রাজি আছি। এদিকে ঠাকুরের ব্যাপার হচ্ছে যে তিনি খুব প্রজাবৎসল রাজা ছিলেন। এই অঞ্চলের মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল, তাদের কাছে পানীয় জলের কোনো ব্যাপার ছিল না, তাদেরকে ওই পুকুরের জল খেতে দেয়, এবং সেটা যেহেতু রাজস্থানের একটা মরুভূমির এলাকা, বছরের বেশিরভাগ সময় সেই পুকুরে কোনো জল থাকতো না, ফলে তাদের পানীয় জলের একটা বড় সমস্যা ছিল। এটা জানার পরে রাজা তিনি বলেন যে আমি এইখান পুকুরের এখানে একটা কুয়ো খনন করব। তো রাজা যখন কুয়ো খনন করার কথা চিন্তা ভাবনা করেন, সেই সময় ভূত রাজাকে একটা পরামর্শ দেন, বা বলা ভালো সাহায্যের কথা বলেন। ভূত সে রাজাকে বলেন যে আপনি যদি এই কুয়ো খনন করবার জন্য, এখানে যদি কোনো কুয়ো খনন করবার জন্য লোক লাগান, তাহলে আমি আপনাকে সাহায্য করব, কিন্তু সেখানে একটা শর্ত আছে। রাজা জিজ্ঞেস করেন কি শর্ত, আর আপনি কিভাবে সাহায্য করবেন? তখন ভূত বলে যে আপনি সারাদিনে যত লোক লাগিয়ে যতটা পর্যন্ত কুয়ো খনন করবেন, আমি সারা রাত্রে একা তার 3 গুণ কুয়ো খনন করে রাখবো, কিন্তু আপনি কাউকে এটা বলতে পারবেন না যে কে এতটা বেশি কুয়ো খনন করলো, কারণ যে কুয়োটা সারাদিনে খনন করা হবে, পরের দিন সকালে এসে খননকারী যারা তারা দেখবেন সেটা কিন্তু আরো 3 গুণ বেড়ে গিয়েছে। তো রাজা রাজি হয়ে যান। রাজি হয়ে যাওয়ার পরে কুয়ো খনন করা শুরু হয়। রাজা লোক লস্কর নিয়ে আসেন যোধপুর থেকে, নিয়ে এসে বা এখানকার স্থানীয় যারা ছিলেন সেই সময়কার, তাদেরকে এই কুয়ো খননের কাজে ব্যবহার করেন, লাগান। এবং দেখা যায় যে প্রথম দিন যে কুয়ো খনন করা হয়েছে, পরের দিন সকালবেলায় খননকারীরা এসে দেখেন সেটা 4 গুণ হয়ে গিয়েছে। অর্থাৎ একটা স্তর পর্যন্ত তারা করেছেন, যদি ধরুন যে 10 মিটার করেছেন, পরের দিন সকালবেলা এসে তারা দেখছেন যে সেটা 40 মিটার হয়ে গিয়েছে। তো এরকমভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। এবার কুয়ো খননকারী যারা, তাদের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে, তাদের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয় যে কি করে এটা হচ্ছে। আমরা এতটুকুনি, প্রথম দিন হয়তো ভুল হতে পারে যে আমরা না বেশি কাজ করেছিলাম, দ্বিতীয় দিন হয়তো ভুল হতে পারে না আমরা হয়তো বেশি কাজ করেছিলাম, কিন্তু
প্রত্যেক দিন এটা কি করে হচ্ছে, 1 মিটারের জায়গায় 4 মিটার, 4 মিটারের জায়গায় 16 মিটার, এরকম কি করে হয়ে যাচ্ছে। তো এই যখন একটা কথাবার্তা চলছে, ক্রমশ সেই চারিদিকে চাউর হতে থাকে। এই যে কুয়ো খনন করা হচ্ছে স্টেপ ওয়েল, এগুলোকে স্টেপ ওয়েল বলা হয়, কারণ সিঁড়ি দিয়ে, এই যে সামনের সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে একেবারে নিচে নেমে আসতে হয় কুয়োর জায়গায়। তো যাই হোক, চারিদিকে এই খবর ক্রমশ চাউর হয়ে যেতে থাকে যে রাজা একটা কুয়ো খনন করছিলেন, সেই কুয়ো খনন করাচ্ছিলেন আর কি বলে। তো সেই কুয়ো খনন করতে গিয়ে এরকম একটা কাণ্ড ঘটছে চারিদিকে। তো এই খবর ক্রমশ রানীর কাছে গিয়ে পৌঁছায়। রানী অনেক পিড়াপিড়ি করেন রাজাকে যে কি কারণে এটা হচ্ছে, তুমি আমাকে বলো। তো বেশ কিছু পিড়াপিড়ির পরে রাজা শেষমেশ বলে দিতে বাধ্য হন রানীকে যে এই কুয়ো খননের পিছনে রয়েছে এক ভূত, এবং সেই ভূতের গল্পটা সম্পূর্ণ রানীকে ব্যক্ত করেন। এবং আশ্চর্যজনকভাবে ঠিক পরের দিন থেকে এই কুয়োর খনন কার্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভূত সে নিজে তো আর কুয়ো খনন করেনি, বরং যারা কুয়ো খনন করছিলেন তাদেরকেও আর খনন করবার পারমিশন দেয়নি। বলা ভালো যে তারা কেউ আর এই কুয়ো খনন করতে পারছিল না, যেটুকুনি হয়েছিল সেই অবস্থাতেই থেকে যায়। তারপরে আর কাজ কেউ করতে পারছিল না। যদি কেউ কাজ করতে আসছিল, যে কোনো দুর্ঘটনা হোক বা যে কোনো কারণবশত হোক, সে মারা যাচ্ছিল বা কাজ করতে পারছিল না। সেই থেকে এই কুয়োটা অর্ধসমাপ্ত ভাবেই পড়ে থাকে, এর কিন্তু আর কিছু হয়নি। এবং জনশ্রুতি আছে যে এখনো নাকি রাত্রের দিকে, বিশেষ করে অমাবস্যার সময়, এই কুয়োর মধ্যে থেকে কুয়ো খননের কিছু আওয়াজ পাওয়া যায়, এবং সেটা বিভিন্ন ধরনের আওয়াজ। এখানকার স্থানীয় মানুষ যারা, তাদের দাবি যে এটা কিন্তু ওই যে ভূত সেই সময় যে কুয়ো খনন করেছিলেন, সেই কুয়ো খনন করার আওয়াজই তারা এখান থেকে পায়। দেখুন, এখন এর মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে সেই বিষয়ের মধ্যে আমি যাব না, কিন্তু এটা যে আজ থেকে কয়েকশো বছর আগে তৈরি হয়েছিল এবং সেই কুয়োটা এইভাবে পড়ে রয়েছে, হ্যাঁ অবশ্যই, যেহেতু ভূত কুয়ো, ফলে সাধারণ মানুষ দিনের বেলাতেই এখানে আসতে ভয় পায়। আমিও যথেষ্ট ভীত এই মুহূর্তে বলা যেতে পারে, মানে লজ্জা করছি না, আমি সরাসরি বলছি। ভেতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেই কারণে এই জায়গাটাতে কিন্তু রাত্রেবেলাতে কেউ আসেই না, আর অমাবস্যা রাত্রে একেবারেই নিষিদ্ধ, কেউ এই জায়গাটাতে আসে না। যে কারণে এই গেটগুলো রয়েছে, গেটগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এই যে নিচের যে গেট, এই গেটগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় অমাবস্যার সময়। বাপরে বাপ, ভয়ঙ্কর অবস্থা এখানটায়। এইখানটাতে পুরো এই অন্ধকার জায়গাটাতে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে দিনের বেলায় এখন 12টা 12:30 বাজে, জাস্ট এই পর্যন্ত, এরপরে আর কিচ্ছু বোঝা যাচ্ছে না নিচে আর কি আছে। সো আমি নিশ্চয়ই কোনো ঘোস্ট রাইডার বা ঘোস্ট হান্টার নয়, তাই আমি আর এগুলো নিশ্চিত করি। রাজস্থানের যোধপুরের এই ভূত কুয়োর আমার এই কন্টেন্ট আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। শুধুমাত্র ভূত কুয়ো নয়, তার সঙ্গে সঙ্গে মারোয়ারি হর্স বা মারোয়ারি ঘোড়া, সেই ঘোড়ার রাস্তাবল, সব মিলিয়ে এই কন্টেন্টটা কেমন লাগলো। একেবারেই একটা আননোন ডেস্টিনেশন, একটা অফবিট ডেস্টিনেশন, যোধপুর থেকে 90 কিলোমিটার দূরের একটা ডেস্টিনেশন। সাধারণভাবে যারা পর্যটকরা আসেন যোধপুরে, তাদের কারোর কাছেই খুব একটা বেশি পরিচিত নয়। তো তেমন একটা জায়গা, অবস্থা তো দেখলেন ভূত কুয়োর কী অবস্থা হয়ে রয়েছে। যথেষ্ট ভয়াবহ লাগে, গায়ে কাটা দেওয়ার মতো। যাই হোক, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, সেটাই আমি আমার এই কন্টেন্টে রেখেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি, অর্থাৎ জাস্ট ট্রাভেল ভোড়াই, এই চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি সোলো রাজস্থান ট্রিপে রয়েছি। এবার আমার প্রায় ফেরার পালা, রাজ্যে ফেরার পালা, কলকাতা ফেরার পালা। আমার আরেকটা জায়গায় যাওয়ার আছে দাদা, সেই দুটো জায়গায় আমি যাব, এবং তার জন্য অপেক্ষা থাকুক পরের আমার এপিসোডের জন্য। তাহলে চলুন, টাটা।